হচ্ছিল। আর আমি কোনো ভাষণ দিতে আসিনি, বেড়াতে আসিনি, আমি তো আত্মীয় বাড়ি এসেছি, যেরকম লোকে আসে না, এলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, সবার খোঁজ খবর নিলাম, এতেই মনটা ভালো হয়ে যায়। আর সেই জন্যই আমি এসেছি। আপনারা আমাদের দেশের শেষ সময় বারুনবেড়িয়া গ্রাম 200 মিটারের মধ্যে কাঁটাতারে, এখানে আপনারা থাকেন, তো সীমা দর্শন করতে আমি এসেছি। সীমা দর্শনের মধ্যে আপনাদেরকেও দর্শন করতে এসেছি, সীমায় যারা থাকেন। আর এখানে যেমন রাস্তাঘাটের সমস্যা, ভাঙা রাস্তা আছে, আইন শৃঙ্খলার সমস্যা আছে, পুলিশ প্রশাসন আসে না, কিছু হলে এফআইআর হয় না, রিপোর্ট নেয় না, বর্ডারে অনেক সমস্যা থাকে। বিএসএফ এর জওয়ানরা আছেন, কাজ করেন, তাদের সঙ্গে সমস্যা হয়। দু একটা বদমাস লোক থাকে, তারা কিছু গন্ডগোল করে, তার সঙ্গে আরো 2-5টা লোকেরও কষ্ট হয়। তো এই ধরনের অন্যান্য সমস্যা তো আছেই। তো তবুও আমার মনে হলো যে এসছি দত্তফুলিয়ায় বড় সভা করেছে, তখন তার কথা হয়নি কারোর সঙ্গে, হাজার হাজার লোক সে, কিন্তু এখানে এলে গ্রামের মধ্যে চারজনের সঙ্গে কথা হবে, খোঁজখবর নেওয়া যাবে, কোনো সমস্যাকে জানা যাবে, সেই জন্যই আমি এসেছি। আর বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছি, বেশিরভাগ লোক যে সমস্যার জন্য আমরা চলে এসেছিলাম, মান সম্মান বাঁচাতে, নিজের ধর্ম বাঁচাতে, মা বোনের ইজ্জত বাঁচাতে, সেই সমস্যা এখনো ওখানে চলছে এবং আরো ব্যাপক হয়েছে। ওখানে হিন্দু সমাজের সেই শক্তি নেই এর প্রতিকার করতে পারে, কিন্তু প্রতিবাদ ওনারা করছেন। আমার মনে হয় ইতিহাসে প্রথমবার ওপার বাংলার হিন্দুরা রাস্তায় নেমেছেন, 2-4 জন নয়, হাজার নয়, লক্ষ লক্ষ সংখ্যা, ওই দেশের পতাকার সঙ্গে গেরুয়া পতাকাকে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা তাদের অস্তিত্ব জানিয়েছেন এবং বলেছেন এই অত্যাচার আমরা সহ্য করবো না। সারা বিশ্বের লোক তাদের সঙ্গে আছে, আমরা তো আছি। সারা বিশ্বের লোক বলেছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বন্ধ হোক। একটা অশীতিকর বুড়ো চলতে ফিরতে শুনতে দেখতে পায় না, সে হয়েছে প্রধান, সরকার বলে কিছু নাই, বলে কিছু বদমাইশ লোক, তারা সমাজবিরোধী লোক, তারা এই অত্যাচারটা করছে। সবাই না, কিছু কিছু জায়গায় হচ্ছে। আর যারা করছে তারা কেমন লোক, কারা? তারাই একসময় আমাদের অত্যাচার করেছে, আমাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করেছে। আর আজকে সেই দেশের প্রধানমন্ত্রীর বাড়ি লুট করে নিচ্ছে। ভাবতে পারেন আপনি কেমন সমাজ, কেমন লোক, তার কাছ থেকে আপনি কি আশা করবেন? তারা আমাদেরকে ছাড়বে? প্রধানমন্ত্রীর বাড়ি থেকে লুটপাট, তার জামা কাপড় নিয়েছেন, বয়স্ক মহিলার অন্তর্বাস পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে জামা কাপড়, তার সে পালিত ইঁদুর, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি কেউ নিয়ে চলে যাচ্ছে। কেমন সময় তৈরি হয়েছে ওখানে, উগ্রপন্থীদের সমাজবিরোধীদের সমাজ। সেখানে কেউ সুরক্ষিত নন, মেরে রাস্তায় টাঙিয়ে দিচ্ছে নিজের দেশের লোককে। কি অপরাধ করেছে? শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে ওখানকার পার্লামেন্ট, সংসদ ভবনটাও লুট করে নিয়েছে ভেঙে ভেঙে। কে ফ্যান নিয়ে চলে যাচ্ছে, কে টেবিল চেয়ার নিয়ে যাচ্ছে, কে মাথায় করে ওয়াশিং মেশিন নিয়ে যাচ্ছে, কে এসি মেশিন নিয়ে যাচ্ছে, কুলার নিয়ে যাচ্ছে। কোন সভ্য সমাজে এটা হয়? নিজের দেশের লোক নিজের দেশের পার্লামেন্ট লুট করে, নিজের প্রধানমন্ত্রীর বাড়ি লুট করে, কোথায় পৌঁছেছে? তো স্বাভাবিকভাবে আমাদের ভাই বোনেরা, আত্মীয়রা যারা ওখানে আছেন, তারা কষ্টের মধ্যে আছেন। সেই না, এটা আমরা বর্ডারে এসে বলছি আমরা তো ওপাশে যেতে পারি না, এটা আলাদা দেশ, তার জন্য কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী তার অফিসাররা কথাবার্তা বলছেন, ফলো হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে আছি, যারা আমাদের আত্মীয়রা ওপাশে আছেন, তাদেরকে আমরা এই খবরটা দিতে চাই, মেসেজ, আমরা আপনাদের সঙ্গেই আছি। ওপারে থাকি বা এপারে থাকি, আমরা এক আছি। আর আপনাদের সুখে দুঃখে আমরা আছি, সব করতে পারি আমরা দরকার হলে। আমরা আমাদের মতো প্রতিবাদ করছি, সঙ্গে সঙ্গে সরকারও করছে। বেশি কিছু হলে এই সরকার সেই সরকার নিজে চুপ করে থাকবে, একটা চিঠি লিখে দিয়ে বসে থাকবে, সেনাও পাঠিয়ে দেবে, বিমান পাঠিয়ে দেবে, দরকার ঢুকে ওখানে অপারেশন করে আসবে, গায়ে ঘা হয়ে যাওয়ার সারাদিন সুখ হবে না, কোমর ভেঙে দিয়ে আসবে। পাকিস্তান বুঝতে পেরেছে আজকে যে ভারত কি করতে পারে, ভারতের সৈনিকরা কি করতে পারে। খালি বর্ডারে বন্দুক নিয়ে হাঁটাহাঁটি করবে নয়, ভেতর ঢোকার লোক আছে আমাদের সঙ্গে, সেটা করবে। কয়েকটা পাগল এসে চিৎকার চেঁচামেচি করছে, তাদের কথা শুনে আমাদের সবার মনে কষ্ট হচ্ছে, আপনাদের মনেও কষ্ট হচ্ছে। এরকমই হয়, আপনার বাড়ি যদি 4 তলা হয়, আপনি উপরে আছেন, পরিশ্রম করে পয়সা কামিয়েছেন, আপনি সুখে আছেন। আর আপনার বাড়ির বারান্দার নিচে রাস্তায় যদি কোনো ভিখারি শুয়ে থাকে না, সে সারাদিন আপনাকে সাপ দেয়, এই বেটা এত সুখে আছে। ও যে ভিখারি হয়েছে, তার অযোগ্য অকম্মা, তার দোষ নেই, সে মনে হয় যে আপনার জন্য ভিখারি হয়েছে, আপনাকে গালাগালি দেয়, তারা তাই হয়েছে। দেশ তো একটাই ছিল, তোমরা বলেছিলে আমরা থাকতে পারি।
অন্যের সুখ দেখে তোমার যদি অসুখ হয়, তোমার কপালে কষ্ট আছে। আমাদের এখানে একজন মন্ত্রী আছেন দিদিমণির, ববি হাকিম, ওখানকার উগ্রপন্থীর যে ভাষায় কথা বলছে নেতারা, এখানকার তিনিও মৌলবাদীদের মতো কথা বলছেন। কি বলছেন? একদিন এখানে মুসলমান মেজরিটি হবে। আজকে মাইনরিটি মানে হিন্দু সমাজকে ধর্মান্তরিত করে, যেমন মুঘল পাঠানরা করেছিল, জোর করে আমাদের মেয়েদের বিয়ে করে এখানে মুসলমানদের নাকি সংখ্যাগরিষ্ঠ হবে। জানি না, বাংলাদেশে করেছে তাই উৎসাহ, কিন্তু লাভটা কি হবে? এই বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, এই ভারতেরই অংশ ছিল সেটা। গান্ধার ছিল, আফগানিস্তান হয়েছে, সেখানে গান্ধারী যেখানকার রাজকন্যা ছিলেন, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্যোধনের মামাবাড়ি, শকুনি রাজ্য। সে দেশটা কি অবস্থা? বন্ধুকে ছাড়কার হয়ে গেছে, 40-50 বছর খেতে পায় না। আমরা গম পাঠাচ্ছি, পেট্রোল পাঠাচ্ছি, ওষুধ পাঠাচ্ছি, বেঁচে আছে। চিরদিন ভারতবর্ষের লোকেরা করেছে, আমরা আধা খেয়ে লোককে খাওয়াই, তাই করছি মানবতার সেবা। পাকিস্তান তো আমাদের দেশের সঙ্গে ছিল, আমাদের চাইতেও, যেমন পাঞ্জাবেতে ধান গম থেকে সবকিছু চাষ হয়, সবচেয়ে উর্বর জমি ওরা নিয়েছে। কম লোক, বেশি জায়গা দিয়েছে, আমরা আছে সুখে থাকি। কিন্তু আজ 200 টাকা 250 টাকা আটার কিলো, 500 টাকা পেট্রোল, আর তো কিছু ওষুধপত্র, কিছু খাবার পাওয়া যায়। স্কুল কলেজ পড়াশোনা বন্ধ। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বানাচ্ছি, ওরা টেররিস্ট বানাচ্ছে। তারা দুনিয়াতে বম বন্দুক নিয়ে পাঠিয়ে নিজেরাও মরছে, আমরা কেউ মারছে। কি আনন্দ আছে বাংলাদেশ তো দেখছেন আপনারা সমাজ। তো আজকে নিয়েও সুখে নেই, কারণ নিজেরা পরিশ্রম করবি না, সুখে থাকবি না। অন্য সুখে থাকলে জ্বলবি আর লুচির মতো ফুলবি। লাভটা কার হচ্ছে? তো ববি হাকিম বোধহয় এই পশ্চিমবঙ্গটাকে ওই বাংলাদেশের মতো করতে চাইছে। কোনো গণতন্ত্র নাই, কোনো সরকার নাই, ধর্মনিরপেক্ষতা ভুলেই যান, মন্দির ভেঙে ফেল, মূর্তি ভেঙে ফেল, হিন্দু মা বোনদের সম্মান নষ্ট করে দেয়, এটাই উনি চাইছেন বলে। তো হিন্দু মুসলমান কেউ সুখে থাকবে না ওই দুর্বৃত্তদের হাতে গেলে। তো সেই শাসন আনার চেষ্টা হচ্ছে। বহু জায়গায় হিন্দু গ্রাম শূন্য হয়ে যাচ্ছে। বহু গ্রামে যাই, এখান থেকে কুচবিহার অব্দি, আলিপুর, মালদা, দিনাজপুর, সব জায়গায় যাই। কি অবস্থা বর্ডারে হিন্দুদের অবস্থা? বেড়ার উপাসে যে জমি আছে আমাদের, সেখান থেকে ফসল কেটে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি পরশুদিন গেছিলাম কলকাতাতে, বিএসএফ এর এডিজি মিস্টার গান্ধীর সঙ্গে দেখা করতে। কি চলছে বললাম, ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। উনিও বলছেন যে আমরা কথাবার্তা বলছি, বিবিজি যে ওখানকার আগে বিডিআর ছিল তাদেরও কথা বলে, চিন্তা নেই, আমরা আছি ঠিক করে। এবং যে যে জায়গায় বেড়া দেয়নি এখনো, এখানে তো আছে বসিরহাটের কাছে আমাদের টাকির ওখানে নদী আছে, খাল বিল জঙ্গল, জলের মধ্যে বেড়া দেয়নি। এতটা কাদার মধ্যে আমাদের সৈনিকরা, বিএসএফ এর জওয়ানরা ওখানে ডিউটি করেন আমাদের বন্দুক নিয়ে, লোক ঢুকে। সেরকম বালুরঘাটের ওদিকে হিলিতেও বহু জায়গায় খালি আছে। আরো কিছু জায়গায় বর্ডারে ফেন্সিং নাই বলে ওখান থেকে ঢুকে পড়ছে রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা, আর এখানে উৎপাত করছে, লুটপাট করছে, জমি দখল করে নিচ্ছে, সরকারি প্রকল্পের লাভ নিয়ে নিচ্ছে। কেন্দ্র সরকারের পাঠানোর টাকা দিদিমণি লোকেরা তাদেরকে বিলি করে বাড়ি ঘর করে দিয়ে তাদের বসিয়ে দিচ্ছে, লোন দিয়ে দিচ্ছে, টোটো নিয়ে নিচ্ছে, রিক্সা নিচ্ছে, অটো নিচ্ছে, সরকারি টাকা। আর তাদেরকে রেশন কার্ড, আধার কার্ড সব বানিয়ে দিচ্ছে। এখান থেকে দেশের অন্য রাজ্যে চলে যাচ্ছে, সেখানে বোম বন্দুক ফাটাচ্ছে, টেররিস্ট হচ্ছে, হাত দিয়ে উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে। সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে। আর এরা তাদেরকে ডেকে নিয়ে আসছে, আমাদেরকে ভোট দিয়ে জিতে যাবি কোথায় নেই। ওখানে এক সময় ছিল অনেকে তাদের ভোটের আশায় তেল মারতো, তাদেরকে রাত্রেবেলা বাড়িতে হেরিকেন জ্বালিয়ে দিয়ে পালিয়ে আসতো, রেডিও চালিয়ে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। সম্পত্তি তো হেরিয়ে মা বোনের সম্মানও বাঁচিয়ে আনতে পারেনি। আজকে সেরকম প্রস্তুতি পরিবেশ তৈরি হয়েছে, আর ধীরে ধীরে এদিকেও চলে আসছে। সকালবেলা আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, দাদা নদিয়াতে সরস্বতী পুজো করতে দিচ্ছে না, পুলিশ পাহারা দিয়ে পুজো হচ্ছে কেন? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? সরস্বতী পুজো করা যাবে? দুর্গা পূজার সময় মূর্তি ভেঙে দিয়েছে, কালী পুজো, লক্ষ্মী পুজোর সময় এখানেও মূর্তি ভেঙেছে। কারা ভাঙছে? কিসের সাহস? পায় কি করে? দিদিমণি সাহস দিয়েছে। সব চলবে, রাস্তায় বসে নামাজ পড়া অসুবিধা নেই। আপনি কালী পুজো করতে হলে পুলিশ মেরে ভাগিয়ে দেবে, প্যান্ডেল ভেঙে দেবে, মূর্তি ভেঙে দেবে রাত্রে। তো উপাস থেকে চলে এসে শান্তিতে থাকো বলে এলাম, কি লাভ? যেটা পার্থদা বললেন, হিন্দুদেরকে এক করতে হবে, নাহলে দেশ বাঁচবে না, ধর্ম বাঁচবে না। বাড়ি ঘর, টাকা পয়সা হয়ে যাবে, পরিশ্রম করে আমাদের ছেলেপুলেরা পরিশ্রম করে শিক্ষিত হয়ে তারা করে দেবে। রক্ষা করবে কে? আজ এমন অবস্থা পশ্চিমবাংলা, আমার বাড়ির মেয়েটি যদি স্কুল যায় 15, 16, 17 বছরে, সে কখন ফিরবে কিনা জানি না। সন্ধ্যাবেলা বাড়ির মেয়ে যদি টিউশন যায়, সে ফিরবে কিনা ঠিক নাই। বাড়ির মেয়েরা বউরা যদি বাজার যায়, সন্ধ্যাবেলা ফিরতে পারে, চিন্তা হয় ঠিক ফিরবে তো কখন ফিরবে, ফিরছে কিনা 5বার ফোন করি।
এই জন্য ওপার বাংলা থেকে চলে এসছেন পালিয়ে, কিন্তু শান্তিতে থাকতে এসছিলাম। তো পালিয়ে পালিয়ে যারা যাচ্ছেন তারা পালিয়ে বাঁচতে পারবেন না। কালকে ছিল মরিচঝাঁপি দিবস। সেই 1979 সালে গুলি চলেছিল মরিচঝাঁপি বলে একটা ছোট্ট দ্বীপ। ওপার বাংলা থেকে যারা পালিয়ে এসেছেন উদ্বাস্তুরা সমুদ্রের পথে নৌকো করে তাদেরকে ওখানে বসিয়েছিল সরকার, যেখানে থাকো জঙ্গল ফঙ্গল কেটে ঘর বাড়ি করে ওখানে চাষবাস করে থাকছিলেন। কিন্তু জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, কি দরকার হলো জানি না, আপনাদের বললো খালি করো। বলে কোথায় যাবো, আমরা তো ভেসে এসেছি। বলে তা জানি না, রাত্রেবেলা পুলিশ ঢুকিয়ে অর্ধেক লোককে মেরে সমুদ্রে ফেলে নৌকো করে নিয়ে যাবো বলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে জ্যান্ত মানুষকে কুমিরে ফেলে। কত লোক মারা গেছে, হাজার হাজার ঠিক নেই। যারা বেঁচে আছেন দু একজন তখন বয়স কম ছিল, এখন 70-80 বছর বয়স, তারা সেই মরিচঝাঁপি দিবস পালন করেন। কাল বারাসাতে ছিল, আমি গেছিলাম। সেই দুঃখের কথা, সেই কষ্টের কথা বলছেন। আমাদের অত্যাচার হচ্ছে, অত্যাচার হবে আপনি আপনার ধর্মকে রক্ষা করতে না পারলে, দেশকে রক্ষা করতে না পারলে। যদি পালাতে থাকেন ভিটে মাটি ছেড়ে, কোথাও সম্মান নেই, কেউ সম্মান দেবে না, কেউ বাঁচাবে না, কেউ জায়গা দেবে না, দুচ্ছের করবে। আমি মেদিনীপুরের লোক, আমার বাপ ঠাকুর তাকে উদ্বাস্তু হতে হয়নি, কিন্তু আমি 40 বছর ধরে এই উদ্বাস্তু পরিবার উদ্বাস্তুদের সঙ্গে থেকেছি। আন্দামান নিকোবরে 8.5 বছর ছিলাম। ওখানে যারা বাঙালি সব উদ্বাস্তু, ওপার বাংলাতে এসছেন। জঙ্গল কেটে ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল, পরিশ্রম করে কষ্ট করে চাষবাস করে বাড়ি ঘর করেছেন। আমাদের এখানকার চেয়ে বেশি সম্পন্ন ছেলেমেয়েরা পড়াশোনা করে সরকারি চাকরি করছে, ওখানে ভালো আছেন। আমি এছাড়াও উড়িষ্যায় গেছি, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশ, দিল্লি, আপনার পিলিভিট, উত্তরপ্রদেশ, যেখানে লক্ষ লক্ষ সংখ্যায় ওপার বাংলার রিফিউজি হিন্দুরা বসেছেন। আর তাদের এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে যায়, এরকম করে খাও, কাউকে জমি দিয়ে দিচ্ছে, এই 10 বিঘা জমি, কাউকে টাকা দিয়ে দিচ্ছে। তারা নিজে পরিশ্রম করেছেন, সিটিবেড়ার ঘর বানিয়েছেন, চাষ করেছেন, আজকে ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। পিলিভিটে আমি গেছিলাম, ওখানে নেপালের বর্ডারের কাছে 2.5 লক্ষের বেশি ওখানে রিফিউজি আছেন। বিরাট বড় ঝিল, জঙ্গলের ধারে, জঙ্গলের মধ্যে বসেছিলেন। এখনো বাঘ আছে, আমি সেই জঙ্গলের মধ্যে গেস্ট হাউসে ছিলাম রাখতে হবে। এই পরিস্থিতি কেন এই অবস্থা হতে হচ্ছে? এখানে যেমন আমার সুন্দর সুযোগ সম্পন্ন ভূমিতে চাষ করছি, আনন্দে আছি, ও পাশেও তাই ছিল। উর্বর জমি ছিল, ধান চাল গম সব চাষ হতো, পুকুর ছিল, মাছ ছিল, গরু ছিল, আত্মীয় স্বজন আনন্দে ছিলাম। কিন্তু হঠাৎ মনে হলো নাই, ঠাকুর দাদা লড়াই করলেন যে দেশটাকে স্বাধীন করতে হবে, অখণ্ড ভারতে, নেতাজির নেতৃত্বে, গান্ধীজির নেতৃত্বে কত করে আন্দোলন, বিপ্লবী আন্দোলন, দেশ তো স্বাধীন হয়। ভাবছে সকালবেলা উঠে তিরঙ্গা ঝান্ডা উড়াবো, ওটা থেকে কি দেখলো, না এটা ভারত নয়, এটা পাকিস্তান হয়ে গেছে। সবুজ পতাকা ওড়াতে হচ্ছে, ভারত মাতাকে জয় হিন্দ বলতে পারছে না, পাকিস্তান জিন্দাবাদ বলতে হচ্ছে। পাল্টে গেল, চিন্তা হয়ে গেল নেতা। কি করবেন, থাকতে হবে। অত্যাচার শুরু হলো, যারা পারলো পালিয়ে এলো। সবাই তো পালিয়ে আসার সম্ভাবনা নেই, ক্ষমতা ছিল না, জল জঙ্গল ভেদ করে রাত্রেবেলা চলে আসছে। রাস্তায় মিডিয়ার ধরেছে, কি বলছে, ঠাকুমা, মাসিমা, মা, পিসি, যা যা ছিল সোনা দানা গয়না ঠেকে করে নিয়ে আসছিল, পোটলাই করে নিয়ে আসছিল, রাত্রেবেলা পালাতে হয়। মিডিয়ার ধরেছে, কি লইয়া যান দেখি, পোটলা কাটে। ঠাকুমা পিসিমাকে বলছে ট্যাঙ্কে কি হার পালা ছিল, বার করে নিয়ে। কি বলছে, শাসার বাড়ি তো অনেকদিন ধরলেন, বাপের বাড়ি যাইতে আছে, মাইয়া দাদা দিয়ে যায়। যুবতী মেয়েকে নিয়ে আসলে হাত ধরে, সেই যে নিয়ে গেছে আর পেয়ে পাওয়া যায়নি। কি হয়েছে কিনা, বহু পরিবারের লজ্জায় অনেকে বলে না, আমি জানি এক একজনের পরিবারের গল্প, কি কষ্টে কেটেছে, ভুলে যাওয়ার চেষ্টা করছে। ভুললে হবে না, আবার সেই ঘটনা ঘটতে পারে যদি সতর্ক না হয়। ও পাশের আওয়াজ এ পাশের আওয়াজ মিলে যাচ্ছে। তার কারা, যাদেরকে দুধ কলা দিয়ে আমরা পুষেছি, যে রাজনীতির ভোটের লোভে যারা তেল মারছে, মমতা ব্যানার্জির মতো লোকেরা। সিপিএম কংগ্রেস কিছু কম করেনি, আজকে এখানে এই সমস্যায় নিয়ে এসছে তারা, তিনি সেটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। বাবার আমল, ঠাকুর তার আমল তো গেল, তিনি পাকিস্তানের নাগরিক হয়ে গেলেন, ভারতের নাগরিক থাকলেন না। আবার জয় বাংলা স্লোগান, মুজিবুর রহমান নেতৃত্বে চলো বাংলা ভাষা নিয়ে আন্দোলন হলো, স্বাধীন হতে হবে, আবার লড়াই হলো। বাবা তখন যুবক, তিনি কি এপাশে চলে এসেছেন, বন্দুকের ট্রেনিং নিচ্ছেন। হয়েছে কি না, মুক্তিযুদ্ধ, মুক্তি সেনা নাকি নাম ছিল তখন, জয় বাংলা স্লোগান দিয়ে আবার লড়াই হলো, আবার দেশ স্বাধীন হলো বাংলাদেশ। এবার কি হলো, আবার সিটিজেনশিপ চেঞ্জ হলো, ভারতীয় থেকে পাকিস্তানি, পাকিস্তান থেকে বাংলাদেশ। আবার পতাকা পাল্টে গেল, বলছে সেকুলার কান্ট্রি, কোথায় সেকুলার কান্ট্রি, আবার হিন্দুর উপর অত্যাচার।
আবার ভাবছি যে না বাবা আর থাকা যাবে, আবার পালিয়ে আসছে ওখান থেকে। পালিয়ে আসতে কি পালিয়ে আসার পরেও এখানে সিটিজেনশিপ পাইনি আর 3 বছর, 70 বছর হয়ে গেল, 60 বছর 50 বছর ধরে চলে এসেছি, এখানে 3 প্রজন্ম হয়ে গেছে, এখনো নাগরিকত্ব নাই। শ্যামাপ্রসাদ তখন লড়াই করেছিলেন রিফিউজিদের হয়ে, ডাল ভাত ফ্যান ভাত যা পেয়েছিলেন নিয়ে এসে খাইয়েছিলেন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে। মানুষ সর্বস্ব হারিয়ে ছেলে মেয়ের হাত ধরে চলে এসছে, ত্রিপলের নিচে ঝুপড়ির নিচে খালের ধারে রেল লাইনের ধারে থেকেছে, তিনি সেবা করেছিলেন, তার যোগ্য যেটুকু ক্ষমতা ছিল। এবং বলেছিলেন এই দেশে আসার অধিকার আছে, কারণ নেহরুর মতো লোকেরা কথা দিয়েছিল চিন্তা করবেন না, দেশ ভাগ হোক, ওখানকার লোকেরা ওখানে থাক, এখানকার লোকেরা এখানে থাক, কোন অসুবিধা হলে আমরা আছি। অসুবিধা কি হোক, আয়নার মুখে ফেলে দিচ্ছি আমাদের ভাই বোনদের, মা বোনের সম্মান হারিয়ে ছেলে পুলের হাত ধরে চলে এসেছে যখন, কেউ শোনেনি তা। শ্যামাপ্রসাদ মুখার্জি শুনেছিলেন, তিনি দিল্লিতে মন্ত্রী ছিলেন, তিনি বারবার পার্লামেন্টে বলে যে এই মানুষগুলো লক্ষ লক্ষ হিন্দু বাঙালি চলে আসছে সর্বস্ব হারা হয়ে, তার জন্য কে কাজ করবে, কেউ শোনেনি। পাঞ্জাবিতে যখন কাজ করেছে, উনি রিজাইন দিয়ে এলেন মন্ত্রীর পদে, শিল্পমন্ত্রী ছিলেন, দিয়ে এসে সেবা করেছিলেন এবং বলেছিলেন নাগরিকত্ব দিতে হবে। এতদিন আমরা দিতে পারিনি, ক্ষমতা এসছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বিল পাস করেছেন সিএ, নাগরিকত্ব সংশোধনের বিল। আজ প্রত্যেকটি ওপার বাংলার আসা মানুষ নাগরিকত্ব পাবে, সেটা শুরু হয়েছে। এখনো কিছু জটিলতা আছে, অ্যাপ্লাই করছে, অনেক লোকে পেয়েছে, এখন অনেকের ডকুমেন্টের সমস্যা আছে। আপনারা জানেন জিএসটি কানুন আইন হয়েছে আমাদের দেশে, 17টা ট্যাক্স দিতে হতো যারা ব্যবসা করতো, এখন একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু এটা করতে ট্যাক্স সে আইন পাস হওয়ার পরে আরো 5 বছর ধরে তাকে সংশোধন করতে করতে এখন খুব সরল, যে কেউ করতে পারে। নাগরিকত্ব আইনও সেরকম হয়ে গেছে পাস, তাকে সংশোধন করে আরো সরল করতে হবে। ওপার বাংলা থেকে এসে বলে যে কেউ বলে আমি ওপার বাংলা থেকে এসেছি, আমি নাগরিকত্ব চাই, আমি হিন্দু, তাকে দেওয়া হবে, দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি করবো না, দিল্লি করলে বাংলা বাধা দিচ্ছে। আমার সৌভাগ্য হয়েছে, আমিও যেমন সারা দেশের উদ্বাস্তু কলোনিতে দেখেছি মানুষ কি কষ্টে আছে, আমার ইচ্ছা ছিল হোক এটা, আর হলো তখন যখন আমি এমপি হয়ে দিল্লিতে গেলাম। আর যেতেই আমরা এই বিল প্রথম পাস হয়েছে 19 সালে, দেখেছি আমরা। তো সেই যে আইন হয়েছে, আইনের লাভ যাতে সবাই পায় তার চেষ্টা করছে, হবে আজও। কিন্তু বিরোধিতা করেছে, কারা করেছে? এই কংগ্রেস, যারা 30 বছর বাংলায় ক্ষমতায় ছিল, এই উদ্বাস্তুদের ভোট, এই সিপিএম যারা 34 বছর ক্ষমতায় ছিল, এই রিফিউজিদের ভোট নিয়ে। আজ মমতা ব্যানার্জি সরকার 12-15 বছর আছে, তারাও ভোট নিয়েছে আপনাদের কথা বলে, মতুয়া বলে, নমশূদ্র বলে, এই বলে ওই বলে, সবাই ভোট দিয়েছে। আর তারা পার্লামেন্ট সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, না এই আইন করা যাবে না। তোমার কি কষ্ট হয়েছে? এই লোকগুলো যারা বয়স্ক আছেন, মনে আছে 30, 40, 50 বছর আগে কলকাতাতে মিছিল যাচ্ছে কারা বাস্তু হারা, আসছে কারা বাস্তু হারা, সবাই বাস্তু হারা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কোথাও কোথাও প্রতিষ্ঠিত হয়েছে, কেউ অদল বদল করেছেন, কিছু করেছেন, কিন্তু এরা খালি ভোট নিয়েছে, কিছু করতে আজকেও বিরোধিতা করছে যাতে এখানে নাগরিকত্ব সংশোধন আইন লাগু না হয়। আর এবারে 26-এর ইলেকশন আমরা অর্ধেকটা করেছি, অসীম দ্বারা পার্থ দ্বারা এমএলএ হয়েছেন 21 সালে, 77-এ হবে না, 150-এর বেশি সিট চাই, সেটা 26-এ আমরা জিতবো। আপনাদের আশীর্বাদে পার্টি এত বড় হয়েছে, এখানে প্রধান হয়েছে, ওখানে প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোটে হয়েছে। আর আপনাদের ভোটেতেই 26-এ এখানে বিজেপি মেজরিটি পাবে, নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। আর সেই দিন একটাও ওপার বাংলার হিন্দু বলতে পারবে না যে আমার নাগরিকত্ব নেই, সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে যেদিন এখানে বিজেপি মুখ্যমন্ত্রী হবে। এই সমস্ত বাধা সরিত মমতা আগে নাগরিকত্ব, যেখানে ক্ষমতায় আছে রাজস্থানে, গুজরাটে আরো আইন করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর এখানে বাধা দিচ্ছে তারাই যারা আপনাদের ভোটে একদিন এখানে দায়িত্ব করছে। তো সময় আসছে, সেই শ্যামাপ্রসাদের স্বপ্নকে যখন মোদী সফল করেছেন, আপনার বাবা ঠাকুরদা যারা চেষ্টা করেছেন পাননি, তাদের স্বপ্নকে সফল করবো। মরিচ ঝাঁপির যে মানুষগুলো যাদেরকে মেরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, তার ছেলে মেয়েরা কে কোথায় জানা নেই, তারা বেঁচে থাকলে তাদেরকে আমরা নাগরিকত্ব দিতাম। তো আজকে সারা ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গের ঢেউ লেগেছে, 70-75 বছর লেগে গেছে আমাদের এখানে আসতে, প্রধান বিরোধী দল হতে মানুষের বিশ্বাসকে অর্জন করেছি, মানুষের আশীর্বাদ পেয়েছি, তাই আমাদের এত প্রকার পঞ্চায়েত, এমএলএ, এমপি হয়েছে, আর আগামী দিনে এখানে ক্ষমতায় হয়। আর এই দেশটা যেখানে আমরা আছি, ওটা তো গেছে অপবিত্র শয়তানদের হাতে, কিন্তু এই দেশ এটা ভগবানের দেশ, 10 বার ভগবান এখানে দশাবতার হয়ে যায়, দুনিয়াতে কোথাও যাননি।
আমাদের সৌভাগ্য এই দেশে আমরাও জন্মেছি। দুর্লভম ভারতে জন্ম মনুষ্য অত্যন্ত দুর্লভ। এই মানুষ এখানে যুদ্ধ জানোয়ারের জন্মালেও কবি, আর মানুষ হলো তো বলেন, সেটা আমরা পেয়েছি। আর সেই দেশে দেখুন এই যে বিরাট একটা আয়োজন চলছে ত্রিবেণী সঙ্গমে, হচ্ছে কিনা? কি হচ্ছে? মহাকুম্ভ। কুম্ভ স্নান তো হয় 6 বছরে অর্ধ কুম্ভ, 12 বছরে পূর্ণ কুম্ভ, আর 12টা পূর্ণ কুম্ভ হলে মহাকুম্ভ 144 বছর পরে হচ্ছে। আমার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা দেখতে পাইনি, কিন্তু আমাদের ভাগ্য এত ভালো এই সময় আমরা জন্মেছি। আপনারা কেউ গেছিলেন কুম্ভ মেলায়? যাওয়ার ইচ্ছা আছে? বলে বাবা 25টা লোক চাপা পড়ে মরেছে, আর যাবো না। তাই নাকি? মরে গেলেও মুক্তি, ওখান থেকে সোজা আপনি উপরে যাবেন, বাড়ির লোক 25 লাখ টাকা ডবল অফার। কিন্তু এটা জেনে রাখুন, এটা খালি স্নান নয়, একটা ডুব মারার জন্য লোকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করে। 60টা দেশের লোক এসছে ক্রিশ্চেন, তারা সব হিন্দুও নয়, তবু তারা স্নান করতে এসছে। জানেন এটা বিরাট কিছু, কারণ আমাদের শাস্ত্র বলে এই কুম্ভতে সমস্ত দেবী দেবতারা এসে ওখানে স্নান করেন। এই যে মনীয় অবস্থা গেল, এখানে ঘটনা হলো 12 কোটি লোক এসে, ভাবতে পারেন পশ্চিমবঙ্গে যত লোক পাচ্ছি বেশি। রাত্রেবেলা 2 কোটি লোক এসে গেছে, বসার দাঁড়াবার জায়গা নেই। কি করবে? বলে সকালে স্নান করবো, গিয়ে বালিতে শুয়ে আছে চাপা দিয়ে। আর কয়েক লাখ লোক এসে গেছে, চাপা পড়ে কত মারা, দাঁড়াবার জায়গা না তো লোক এসে। আমাদের এখান থেকে লোকেরা গেছিল আগের দিন, পরের দিন সকালে প্রথমে স্নান করবে, রাত 10টার সময়, তার পরের দিন রাত্রে 10টায় কথা হবে। কেন কি রে স্নান টান হলো? বলে পৌঁছতেই পারিনি এখন। কি করছিস? বলে সাসারাম, মানে ওখান থেকে 200 কিলোমিটার আগে বিহারেতে, ওই অব্দি যাও। বলছে 15 ঘন্টা গাড়িতে বসেছিলাম হাইওয়ের উপরে, গাড়ি আর চলছে, আর এখন কাশির কাছে পৌঁছেছি, জানি না কখন পৌঁছবো। হয়ে যাবে, খালি হবে আস্তে আস্তে। আটকেছে এত লোক, তোমরা আগে কাশিটা দর্শন করো, ওখানে আজকে ডুব মেরে দাও। কাল রাত্রে সন্ধ্যা আমাকে বলছে ফোন করে, আমরা এই খড়গপুর পৌঁছলাম, 28, 29, 30, 31, 4 দিন যেতে আসতে। বলে আগে কাশি স্নান করেছি, তারপরে গিয়ে ওখানে স্নান করেছি, গ্রাম দিয়ে ঘুরে তো ভিড়, আর এখন ফেরোচ্ছি, এখনো জাম, বড় রাস্তায় যাচ্ছে না, ভেতরে গ্রামের ভেতরে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ লোক লাফিয়ে। আর যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধর্মের বিরুদ্ধে লোক বলে না সেকুলার, এখান থেকে সবচেয়ে বেশি গাড়ি গেছে, তাই বেশি জাম হচ্ছে। তো মানুষের মনের মধ্যে বিরাট উন্মাদনা যে একবার যাবো, ডুব দেবো। লক্ষ কোটি টাকার মালিক তারা এসে ওখানে তাঁবুতে থাকছে। এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, 50 লাখ 1.5 লাখ দাম একটা, তার যে মালিক, তার কত টাকা? তিনি মারা গেলেন, তার স্ত্রী। একটা রাজ্যের যা বাজেট হয় তার চেয়েও বেশি টাকা, একটা দেশের বাজেটের মতো। তিনি সব ছেড়ে এসছেন। সে মহিলা, সে ফর্সা মেম সাহেব, তিনি খ্রিস্টান, তিনি এসে ওখানে আছেন। তিনি বলে আমি স্নান করবো না, শরীর খারাপ। তার গুরুদেব তাকে দীক্ষা দিয়েছেন, নাম হয়েছে কমলা, হিন্দু হয়েছেন। তাকে গঙ্গা জল দিয়ে তাকে শুদ্ধি করে তাকে দীক্ষা দেওয়া। তিনি কেন এই কষ্টের মধ্যে আছেন? বলা হয় কল্পবাস। এই যে নাগা সাধুরা দেখছেন, 1 মাস ওখানে, গত পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা ওখানে থাকতে হবে, স্নান করতে হবে প্রত্যেক তিথিতে। নাগা সাধুরা 3.5 লক্ষ নাগা সাধুরা কল্পবাস করছেন 1 মাস। এটা হচ্ছে পবিত্র পূর্ণ জীবনে মুক্তির জন্য। তো দুনিয়াতে যারা মুক্তি মোক্ষ শোনেন তারাও এসছে দেখতে। তো সৌভাগ্য আমাদের এই সময় ঘটনা ঘটে। আর শুধু তাই নয়, এটা হওয়ার পিছনে কারণ আছে। তাহলে এই সময় কেন হলো? যেখানে যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী, মোদী হয়েছেন প্রধানমন্ত্রী। এটাও প্রভুর ইচ্ছা, ভগবানের ইচ্ছা, যে তাদের হাত দিয়ে সেবা হবে, এরাই পারবে। 12 বছর আগে পূর্ণ কুম্ভতে আমি গেছিলাম, 6 বছর আগে অর্ধ কুম্ভতেও গেছিলাম। সেই 12 বছর আগে অখিলেশ সরকারের সেখানে সরকার ছিল, আজম খাঁ বলে যে মুসলিম মন্ত্রীকে দিয়েছে সেবার দায়িত্ব, যেটা কেউ না আছে। 37 জন মারা গেছিল, তখন মাত্র 12 কোটি লোক হয়েছিল, 54 দিন চলেছিল। এবার 45 দিনে 50 কোটি লোক স্নান করবে, অলরেডি 20 কোটি হয়ে গেছে। এরকম ব্যাপার মানে বিশাল। এই যে ঘটনা ঘটছে, যেমন সাক্ষী থাকছে, টিভিতে দেখছে, কিন্তু প্রত্যক্ষ যাওয়া উচিত, স্নান করা উচিত, দেখা উচিত, কারণ এই জিনিস দুনিয়াতে হবে না। আর এখান থেকে পৃথিবীর পরিবর্তন হবে, ভারতের উত্থান হবে। আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগে এরকম হয়েছিল, 144 বছর আগে। তারপরে বিবেকানন্দের মতো লোক, রবীন্দ্রনাথের মতো লোক, গান্ধীর মতো লোকেরা জন্মেছিলেন, দশজন মহাপুরুষ, তারা লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। এবার নতুন ভারত, জগৎগুরু ভারত তৈরি করবেন। নরেন্দ্র মোদী আছেন কারিগর, যোগী আছেন,
আর আমরা সাধারণ জনতা কোটি কোটি লোক সবাই মনের মধ্যে চাইছি এটা হোক, যেন এই দেশ জগৎজননী হয়। সমস্ত ভগবান এখানে অবতীর্ণ হয়েছিলেন, আবার ভগবানের অংশ আসবেন, যেটা হবে এই দেশ মহান হবে। তারা দুনিয়াতে তাই দেশের জয় জয়কার হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যে দেশে যান সেই দেশের সবচেয়ে সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয়। 30টা দেশ দিয়ে দিয়েছে মোদীকে তার দেশের সর্বোচ্চ সম্মান। যেমন আমাদের দেশে ভারতরত্ন, ওই দেশ আফ্রিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় তাকে সম্মান দিচ্ছে। কারণ আমাদের দেশ সুখে দুঃখে সবার সঙ্গে থাকে, কষ্ট হলে থাকে, ডাক্তার পাঠায়, ওষুধ পাঠায়, ঝড় ঝঞ্ঝা সুনামি যাই হোক। আর যখন মহামারী হলো করোনার, তখন আমার দেশ প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছে, 2টো। আমাদের দেশের লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে 100টা দেশের লোককে আমরা দিয়েছি, তারা বেঁচেছে, তারা কৃতজ্ঞতা স্বীকার করলো যে মোদীজি আপনি তো হনুমানের মতো বিশল্যকরণে নিয়ে এলেন, তাই বাঁচলাম, আসুন আপনাকে পুরস্কার দেবো। যদি গেলেন ওয়েস্ট ইন্ডিয়ার 3টে দেশ তাকে সম্মান দিয়েছে। সারা দুনিয়াতে ভারতের জয় জয়কার। আমাদের সাংস্কৃতিক উত্থান হচ্ছে, ধর্মের উত্থান হচ্ছে, এটাও ভগবানের আশীর্বাদ। আর সঙ্গে সঙ্গে এই দেশের থেকে যদি কেউ টেরা চোখে তাকাতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, দেশের বিভাজন করতে না পারে, তার জন্য দেশের যেমন সৈন্য সামন্ত সেরকম একটা একটা অস্ত্র আবিষ্কার করছি আমরা, আমাদের সৈনিকরা করছে। মিসাইল 2005 এখান থেকে মিসাইল ছাড়বে, দুনিয়ার যে কোনো শহরে গিয়ে পড়বে। 10,000, 12,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার দূরে মিসাইল আমাদের আবিষ্কার করেছে বিজ্ঞান। চন্দ্রযান চাঁদে চলে গেল, সাউথ পোলেতে কেউ যেতে পারে। তারপরে কম্পিউটার, ফোন, ওষুধ, আজকে বাজেট পাস হয়েছে। এখন অনেক ওষুধ বিদেশ আনতে হয় না, আর অনেক ওষুধ আমরা বিদেশে আমেরিকাকেও সেল করি, অনেক দেশকে দিই, কিন্তু ক্যান্সারের ওষুধ আনতে হবে। তার জন্য সেই ওষুধের দাম কমিয়েছেন মোদীজি, যাতে গরিব মানুষ সে চিকিৎসা করতে পারে, সর্বশান্ত হয়ে যায়। ছেলেমেয়েরা পড়াশোনা উচ্চ শিক্ষা করুক, 10,000-এর বেশি মেডিকেল সিট, ডাক্তারি সিট বাড়িয়েছেন দেশে। ডাক্তারের অভাব, 6,500 IIT-র সিট, বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যারা এইসব করছেন, সেই সিট বাড়িয়েছে। তার জন্য বিদেশে আপনার ছেলে গেছে, সে টাকা পাঠাচ্ছে, সেখানে ট্যাক্স লাগতো, সেটা কমিয়েছে। যারা বয়স্ক আছেন, টাকা জমা রেখেছেন, তাদেরকে ট্যাক্স হতো, সেটা কমিয়েছেন। মোবাইল ফোন থেকে আরম্ভ করে টিভি, সব জিনিসের দাম কমিয়েছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। আরো অনেক কিছু করেছেন, কারণ দেশের উন্নতি হচ্ছে, সাধারণ মানুষের যত সুবিধা দেওয়া যায়। 4.5 বছর ধরে আমরা ফ্রিতে রেশন পাচ্ছি বাড়িতে বসে, ঠিক খাচ্ছেন কিনা? চাল, আটা, ডালও দিচ্ছে, খাওয়া হয়, যাতে বাড়িতে শৌচালয় হয়, যাতে মায়েদের চোখে জল না পড়ে। এই নারকেল পাতা আর সুপারি পাতা দিয়ে রান্না করতে গিয়ে বাড়িতে গ্যাস দিয়ে দিচ্ছে। সকালে উঠে চা খেতে হবে, গ্যাস জ্বালান আর চা করুন, চিন্তা থাকবে না কি রান্না করবো, চাল ডাল দিচ্ছে। এটা নরেন্দ্র মোদী দিয়েছে। এখন 20 কোটি লোককে আমরা গরিবের সীমার উপরে নিয়েছি, আরো প্রায় 10-15 কোটি আছে, তাদেরকেও তুলতে হবে, সেই ব্যবস্থা হচ্ছে। সেই জন্য ট্যাক্স বাড়াচ্ছেন না, যেখানে চুরি হতো সব বন্ধ হলো। বড় বড় নেতা, মন্ত্রী, ব্যবসায়ীর বাড়িতে রেড হচ্ছে খালি, আর কোটি কোটি টাকা বেরোচ্ছে, 600 কোটি টাকা বেরোচ্ছে। পার্থবাবুর 350 কোটি টাকা হদিশ পায়। আমি যে জেলায় যাচ্ছি, এখানে বললো কালকে একটা জমি কিনে রেখেছি, পুরুলিয়া গেলাম, সেদিন গেছি বাঁকুড়াতে, ঝাড়গ্রামে গেলাম, বিশাল বড় ফার্ম হাউস, ঘেরা দেওয়াল, কি ওইটা পার্থ কেটে। আমার কোন জায়গা নেই, জমি কেনে টাকা করতে গেল। আপনার ছেলে চাকরি করবে বলে আপনি 10 লাখ দিয়েছেন, 15 লাখ দিয়েছেন, হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নিয়েছে, গরিব লোকের দিয়ে জমি জায়গা করতে, এখন জেলের ভাত খাচ্ছে। কি কাজে লাগলো? কেষ্ট, বিখ্যাত কেষ্ট বীরভূমের অনুব্রত মন্ডল, 550 কোটি টাকার মালিক। ওই এলাকার যত পেট্রোল পাম্প কিনে নিয়েছে, যত রাইস মিল কিনে নিয়েছে। কারো ভালো গাড়ি দেখলো চড়ে যাচ্ছে, মানে কার গাড়ি রে, কালকে দিয়ে যাবে গাড়িটা, না বলার হিম্মত নাই, কাল দোকানপাট খুলে দেবে। এইরকম দুর্বৃত্তরা এই বাংলার গরিব মানুষকে গরিব করে রেখেছে। তাই মোদীজি যে টাকা পয়সা, জিনিসপত্র, সুবিধা দিচ্ছেন, সেটা আমরা পাচ্ছি না, তারপরে আর্থিক উপায় বাংলা থেকে সরকারকে। তো সেই জন্য মোদীর হাতকে আমরা শক্ত করেছি বলে 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে। পশ্চিমবাংলাতে বিজেপিকে শক্তিশালী করতে হবে, তাহলে আপনারা যে আশা নিয়ে তৈরি করছেন সেটা সম্ভব হবে। আমাদের ছেলে মেয়েদের চিন্তা করতে হবে না। গুজরাটে, মহারাষ্ট্রে, রাজস্থানে, কর্ণাটকে দেখুন গিয়ে সব বাঙালি ছেলেরা কি কাজ করছে। আমি গত 2-3 বছরে দেশের সব কোনায় কোনায় গেছি, কাটিং কাজে, আপনার কাজে, ভালো হোটেলেও থেকেছি, গিয়ে বসলেই 4 জন চলে আসবে, ছবি তুলবো। তোমরা এখানে কি করতো? জয়পুরে, হায়দ্রাবাদে, গোয়াতে, মহারাষ্ট্রে, আন্দামানে, সিকিমে, উত্তরপ্রদেশে, কেরালায়, রামেশ্বরম গেছি, সব জায়গায় বাঙালি ছেলে কি করছে, বেয়ারা, রাঙ্গুনি,
ওয়েটার, হোটেলেতে সব কাজ করছে, বলে কি করবো, চলে এসে এখানে কাজ করি। তো আমাদের ছেলে মেয়েরা কেউ বেয়ারার হবে, ওয়েটার হবে, হোটেলে গিয়ে ম্যানেজার হবে না, হয় না। আগে বিহারি লোকেরা এখানে চাকরি করতে আসতো, এইসব কাজ করতো। এখন আমাদের ছেলেরা ওখানে চলে গিয়ে ওইসব কাজ করছে, আর আসে না আমরা এখানে। কেন এই অবস্থা হয়েছে? এরাই বাংলা সর্বনাশ করেছে। ছেলেদেরকে বাইরে পাঠায়নি, শুধু চাকর বাকর বানিয়ে দিচ্ছে। এর পরিবর্তন এটা বিজেপি করতে হবে। বিজেপির রাজ্যগুলোতে গিয়ে বাঙালিদের চাকরি করছে, কারণ ওখানে চাকরি বাকরি ব্যবসা আছে, কোথাও নেই। আমরা চাইছি এই বাংলার পরিবর্তন করে উন্নয়ন করতে, মানুষের মুখে হাসি ফোটাতে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক করতে। আপনারা প্রথম থেকেই বিজেপির সঙ্গে আছেন, সবাই আগামী দিনেও থাকবেন। আর যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে, আমাদের লড়াইও থাকবে। আমাদের